তো ম্যাক্সিমাম আমরা 90% অর মোর দেন 90% স্টুডেন্ট আমরা বাংলা ব্যাকগ্রাউন্ড থেকেই এসেছি, আই মিন বাংলা মিডিয়াম থেকে এসেছি। তো আমরা যে ট্রেডিশনাল ওয়েতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখেছি, সো উইচ ওয়াজ আ রং কনসেপ্ট। কিভাবে আপনি একটু খেয়াল করে দেখেন, একটা ভাষা কিভাবে কাজ করে আমি সেটা বলবো, আর আমরা কিভাবে শিখেছি এই দুইটা জিনিসের আমি কম্বিনেশন করব। দেন ইউ উইল ডিসাইড হুইচ ইজ রাইট অর হুইচ ইজ রং। একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা কিভাবে মানুষ ল্যাঙ্গুয়েজ শিখে, আপনি কিভাবে আপনার মাতৃভাষাটা শিখেছেন একটু খেয়াল করে দেখেন। ছোটবেলা আপনি যখন হয়েছেন, আপনি হয়েই কিন্তু বাংলা বলেননি, তাই না? হয়তোবা ৩ মাস, ৪ মাস, ৬ মাস পরে আপনি একটা ওয়ার্ড, ২ টা ওয়ার্ড, এভাবে ১ বছর, ২ বছর পরে একটা ২ টা ওয়ার্ড থেকে এইভাবে আপনার ওয়ার্ড ক্যাপাসিটি আস্তে, আস্তে বেড়েছে। আপনি অনেক সেন্টেন্স আপনার ভিতরে এড হয়েছে। আপনি হয়তোবা এই সেন্টেন্সের মধ্যে অনেক ভুল সেন্টেন্স আপনি বলেছেন। বাট আপনার কিন্তু তখন ওগুলো মাথায় ছিল না। সো দ্যাট টাইম ইউ ডিডন্ট নো সো হুইচ ইজ রাইট অর হুইচ ইজ রং। আপনি কিন্তু তখন এটা জানতেন না কোনটা, আমি যেটা বাংলাটা বলতেছি ইজ দ্যাট রাইট অর ইজ দ্যাট রং, তাই না? তো এইভাবে আস্তে, আস্তে ৩ থেকে ৪ বছর বা ৪ থেকে ৫ বছর এটা আসলে ভ্যারি করে। কেউ একটু দ্রুত শিখে, কেউ একটু সময় বেশি নেয়। বাট এইভাবে কিন্তু আমরা শুনে, শুনে অভ্যস্ত হয়ে আস্তে, আস্তে ভুল করতে, করতে কিন্তু আমরা এই আমাদের ল্যাঙ্গুয়েজটা শিখেছি। সো আমরা কিন্তু কোনো ব্যাকরণ শিখিনি, কোনো কিছু শিখিনি। আফটার মানে বিফোর অ্যাডমিটিং এনি স্কুল, রাইট? সো এইভাবে স্কুলে ভর্তি হওয়ার পর কিন্তু আমরা আস্তে, আস্তে ব্যাকরণগত বিষয় বা যে বিষয়গুলো আছে সেই টার্মস গুলো আমরা আস্তে, আস্তে শিখেছি। বাট দেখেন, এইভাবে যখন একটা বাহিরের দেশের বাচ্চা জন্মগ্রহণ করে, সেও কিন্তু অ্যাজ লাইক দ্য সেম ওয়ে তারা কিন্তু তাদের ভাষাটা শিখে, মাতৃভাষাটা তাদের এই ন্যাচারাল ওয়েতে শিখে। আর আমরা যখন আমাদের বাংলা ভাষাটি শিখেছি, তখন কিন্তু বাংলায় কথা বলার জন্য আমরা কিন্তু ব্যাকরণ শিখিনি। কারণ আমরা আমাদের এনভায়রনমেন্ট থেকে আশেপাশে শুনতে, শুনতে সো ইটস আ কম্বিনেশন অফ ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন আমরা কিন্তু এটা আস্তে, আস্তে শিখে গিয়েছি। বাট আমরা যখন ইংলিশে স্পিকিং করব, সো মেনি ফ্যাক্টরস ওয়ার্কিং ইন আওয়ার মাইন্ড। আমরা we forget English is a language. We just remember English is a subject. And আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের এইভাবেই শিখে এসেছে ছোটবেলা থেকে till now it's going on. দেখেন, so we have been learning so many words, we have been learning so many vocabularies, I mean so many grammatical rules, uh, so many things আমরা কিন্তু শিখতেছি। বাট এই দেখেন, আমি যদি গ্রামারের কথা বলি, যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচ আপনার বক্তব্যের যে অংশ, প্রত্যেকটা জিনিসই কিন্তু পার্টস অফ স্পিচ। বাট এই গ্রামার গুলা, এই ওয়ার্ড গুলা, এটা কিভাবে কিন্তু কমিউনিকেশন করবো আমরা, এই ইংলিশ ভাষাটাতে কিভাবে কথা বলবো, এই এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাতে নেই। বা আমরা কিন্তু শুধুমাত্র মানে রাইটিং এবং রিডিং এর মধ্যে সীমাবদ্ধ রয়েছি। দেখেন, আপনি যদি একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা ভাষার কিন্তু ৪টা পার্ট থাকে, এবং এই ৪টা পার্টের মধ্যে লিসেনিং, স্পিকিং একভাবে কাজ করে, আর হচ্ছে রিডিং এবং রাইটিং কিন্তু আরেকভাবে কাজ করে। আগে আমাদের বেসিক জিনিসটা বুঝতে হবে, আমরা কিভাবে রং কনসেপ্টে ছিলাম, and which is the right way we have to think logically. So পৃথিবী অনেক দূর এগিয়ে যাচ্ছে, বাট আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে চেঞ্জ হচ্ছে না, স্পেশালি ইংলিশের ক্ষেত্রে। তো আমাদের যে ল্যাঙ্গুয়েজ শেখার যে ওয়ে, আমাদের বাংলা মাধ্যমে আমরা যারা আছি, আমাদের কারিকুলামে এরকম কোনো সিস্টেম এখন পর্যন্ত নেই কিভাবে ইফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্ট ওয়ে ইউ উইল স্পিক। এই ব্যবস্থাটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই টোটালি। আমরা গ্রামার শিখতেছি, আমরা ভয়েস চেঞ্জ শিখতেছি, ন্যারেশন শিখতেছি, সো এভরিথিং উই আর লার্নিং, বাট উই আর নট লার্নিং হাউ টু স্পিক। এই জিনিসটা কিন্তু আমাদের শিখানো হচ্ছে না। এবং যখন আমরা এইভাবে গ্রাজুয়েশন শেষ করি, ইভেন আজ থেকে যদি ৩ থেকে ৪ বছর আগের কথা বলি, সো এরকম আমি কয়েকটি স্টুডেন্ট পেয়েছি, সো হু হ্যাজ কমপ্লিটেড দেয়ার, আই মিন মাস্টার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তারা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারে মাস্টার্স কমপ্লিট করেছে। বিলিভ মি অর নট, দ্যাট স্টুডেন্ট কেম ফর স্পোকেন কোর্স। মানে হাউ রিডিকুলাস, মানে কতটা হাস্যকর আপনি চিন্তা করেন। আচ্ছা, আপনারা বা আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বাংলা ব্যাকগ্রাউন্ডের, বাট একটা স্টুডেন্ট ইংলিশে অনার্স করার পর সে মাস্টার্স কমপ্লিট করেছে, তারপর সে স্পোকেনের কোর্স শেখার জন্য সে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছে। কি করবে সে, মানে কিভাবে ইংলিশে কথা বলবে। বাট দেখেন, সে কিন্তু ৪ বছর অনার্স করছে, ২ বছর মাস্টার্স করেছে, বাট সে কিন্তু এখনো জানে না যে কিভাবে ইংলিশে কথা বলতে হবে। কারণ কেন? সো দে হ্যাভ লার্নড অর আমাদের যে শিক্ষা ব্যবস্থা তাদেরকে শিখিয়েছে কি ওয়েতে? রং ওয়েতে। সে যখন চাকরি সেক্টরে ঢুকবে, সো জব মার্কেটে যখন
সে মানে এন্টার্ন করবে, তখন কিন্তু তার ওই প্র্যাকটিক্যাল যে স্পিকিং স্কিল এটা চাচ্ছে, বাট তার মধ্যে তো ওইটা নেই। সে যেটা শিখেছে ওটা কিন্তু আলটিমেটলি খুব বেশি কাজে আসছে না, কারণ তাকে ইন্টারভিউ ফেস করতে হচ্ছে, তাকে কমিউনিকেট করতে হচ্ছে। ইট কুড বি ভার্বাল অর ইট কুড বি নন ভার্বাল, তাই না? এই কমিউনিকেশন করার ক্ষেত্রে সে কিন্তু এই ধরনের প্রবলেম গুলো ফেস করতেছে, কারণ আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখে এসেছি, which was only for reading and writing modules. We did not work on, I mean, is listening and speaking modules. তো দেখেন, এই জায়গায় অনেকে হয়তোবা আছেন আপনারা যারা হিন্দি খুব ভালো বোঝেন বা হিন্দি খুব ভালো বলতে পারেন, বাট ডিড ইউ এভার থিঙ্ক, আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা কিভাবে বুঝতে পারেন বা এই ল্যাঙ্গুয়েজটাতে কিভাবে আপনি কি বলে বলতে পারেন? কখনো কিন্তু হয়তোবা ওইভাবে চিন্তা করেননি, বাট দেখবেন একটু খেয়াল করে আপনি হয়তোবা হিন্দি মুভি প্রচুর দেখতেন, হিন্দি সং শুনতেন বা হিন্দি কার্টুন দেখতেন, বা কোনো না কিছু আপনি প্রচুর লিসেনিং করতেন কিন্তু। এই যে লিসেনিং করতেছেন, আপনি দেখতেছেন এবং ওয়ার্ড এবং অ্যাকশনের মধ্যে আপনি কিন্তু আস্তে আস্তে বুঝে যাচ্ছেন যে এই ভাষাটা এইভাবে আমার মধ্যে আসতেছে, এটার মানে এটা, এটার মানে ওইটা। আপনিও আস্তে আস্তে শিখে যাচ্ছেন। সো অনলি ফর লিসেনিং ইউ ক্যান লার্ন এনি ল্যাঙ্গুয়েজ। সো লিসেনিং প্রচুর করতে হবে। এবং আমাদের প্রবলেমটা কোথায় দেখেন, আমরা কিন্তু ইংলিশ যখন শিখতে যাই অনেকে বলে, স্যার আমি তো ভালো গ্রামার পারি না, আমার তো ভোকাবুলারি স্ট্রাকচার ভালো না, আমি ভালো ভোকাবুলারি আমার মানে স্টক কম, তো গ্রামার গুলো ভালো করে শিখে নেই, তারপর আমি মানে স্পিকিং করব। সো উইচ ইজ আ রং কনসেপ্ট, ইটস টোটালি আ রং কনসেপ্ট। কিভাবে দেখেন, আপনি 10 থেকে 12 বছর গ্রামার শিখেছেন, রুলস শিখেছেন, যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আরো বেশি সময় কিন্তু ক্লাস 1 থেকে একদম লাস্ট পর্যন্ত কিন্তু আপনার কম্পালসরি সাবজেক্ট ছিল ইংলিশ। বাট এই 10 থেকে 12 বছর, 12 থেকে 14 বছর বা 15 বছর যাই বলি না কেন, এর মধ্যে কিন্তু আপনি শিখে আসতেছেন ইংলিশ, বাট টিল নাও ইউ ক্যান নট স্পিক, বিকজ দ্যাট ওয়াজ দ্য রং ওয়ে। ওইটা কিন্তু রং ওয়ে ছিল। এখন তাহলে রাইট ওয়েটা কি, এবং রাইট ওয়েতে যেতে হলে আমাদের কি কি করতে হবে? দেখেন, আমরা ইংলিশের অনেক কিছু জানি, বাট প্রবলেমটা হচ্ছে এই জানাটা কিভাবে কথার মধ্যে অ্যাপ্লাই করব, কিভাবে আমরা এটা প্র্যাকটিক্যালি করব, বা কোন কোন ফ্যাক্টর গুলো আমাদের মাঝে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি না। দেখেন, আমি একটু দ্রুত যাব, হয়তো বা বেশি সময় নিয়ে নিচ্ছি এই জন্য। দেখেন, হাউ ডাজ এ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক, এই জায়গায় যদি আমরা 3টা পয়েন্ট দেখি, যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, বায়োলজিক্যাল ফ্যাক্টর অর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলো আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা একটা নতুন ল্যাঙ্গুয়েজ বলার জন্য কি কি ইফেক্ট করে, আমি একটু দ্রুতই যাব। দেখেন, সাইকোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে ল্যাক অফ মোটিভেশন। দেখেন, আপনি অনেক সময় চিন্তা করতেছেন যে আমি ইংলিশ শিখবো, কেন শিখবো, এই মোটিভেশনটা আপনি খুঁজে পান না। সো ইউ ডোন্ট ট্রাই টু লার্ন ওয়াই ইউ আর ইন্টারেস্টেড ফর লার্নিং ইংলিশ, why you will learn and what kind of benefits you might get from there। আপনি কিন্তু এই প্রশ্নের অ্যান্সার গুলো খোঁজেন না। এই জন্য আমরা কিছুদিন ইংলিশ শেখার খুবই আগ্রহ থাকে, যখন দেখি আমরা 1 মাস 2 মাস বা 3 মাসে খুব ভালো আউটপুট পাচ্ছি না, তখন কিন্তু আমরা এই মোটিভেশনটা হারিয়ে ফেলি। কেন হারিয়ে ফেলি? আমাদের এটার পেছনে আসলে প্যাশন কাজ করে না। আমরা মানে খুব বেশি ইন্টারেস্ট কাজ করে না। হয়তোবা আমি চিন্তা করি আমি একটা ভালো জব করব, আমার জবে প্রমোশন দরকার, এইজন্য শিখতেছি। বাট আপনি যদি এটা আপনার মধ্যে একটা প্যাশন হিসেবে নিতে পারেন, যদি ইফ ইউ ফিল interest on that language, that might be much more easy for learning on that language. ওকে, আপনার মধ্যে যদি এই ইন্টারেস্টটা বা হচ্ছে এই প্যাশনটা যদি কাজ করে, তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি এটা শিখতে পারবেন। বাট এই মোটিভেশনটা কিন্তু আমরা হারিয়ে ফেলি। এই দেখেন, এর মধ্যে কিছু কিছু ইন্টারনাল ফ্যাক্টর আছে এবং কিছু কিছু এক্সটার্নাল ফ্যাক্টর রয়েছে। সো অ্যাংজাইটি, ঠিক আছে, এই অ্যাংজাইটি হচ্ছে এর মধ্যে আরেকটা অন্যতম কারণ। আমরা যখন কথা বলি তখন খুব বেশি স্ট্রেস নিয়ে নেই, চাপ নিয়ে নেই। সো whenever I'm trying to speaking, we might think so it's grammatically correct or it's grammatically incorrect, we might think, right? সো আমরা এই জিনিসগুলো যখন চিন্তা করি, তখন কিন্তু আমাদের মধ্যে ব্রেনের মধ্যে স্ট্রেস পড়ে, চাপ পড়ে, আমরা কিন্তু ফিল ফ্রিলি শিখতে পারি না। সো দ্যাটস ওয়াই হচ্ছে এই অ্যাংজাইটিটা আমাদের মধ্যে কাজ করে। তারপর হচ্ছে কনফিডেন্স, কনফিডেন্স, শাইনেস, এটা হচ্ছে আরেকটা কারণ। এই কনফিডেন্সটা দেখেন, অনেক সময় কনফিডেন্সটা আমরা কেন গ্রো করতে পারি না, যখন উই আর ট্রাইং টু স্পিকিং ইন ফ্রন্ট অফ সামওয়ান। আপনি যখন একটু ভুল বলেন, তখন কিন্তু অনেকেই এটা নিয়ে হাসাহাসি করে। এই জন্য আপনি কি করেন, এই যে মোটিভেশন বা কনফিডেন্সটা কিন্তু আপনি হারিয়ে ফেলেন। বাট এটা আপনি কিন্তু মানে একদম ইজিলি নিবেন। সো whenever you are trying to speaking is right or it's wrong, you don't need to think about it. If you can think like this way, you are a beginner, so you have to start.
So while you are speaking is wrong or is right, আপনি এটা যদি মাথায় নাই নেন তাহলে জন্য সবচেয়ে আপনি বেশি একদম মানে কি বলে পারফেক্ট। তো আপনি যখন বাংলা ভাষা শিখেছেন, আপনি যখন ভুল ওয়ার্ড বলেছেন, ভুল সেন্টেন্স বলেছেন, তখন কি মানুষ হাসাহাসি করলে এগুলো নিয়ে আপনি কিছু মনে করতেন? মনে করতেন না। সো যখন আপনি একটা নতুন আরেকটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে চাচ্ছেন, সো আপনাকে ওই জায়গাটা আবার তৈরি করতে হবে আগের মতো। সো আপনাকে আ আ মানতে হবে যে আমি আসলে এটা কিছু জানি না বা বুঝি না। আমি যেটা কথা বলতেছি এটা রাইট হোক বা রং হোক, সো এই জিনিসগুলো হচ্ছে মাথায় আনা যাবে না। সো জাস্ট ক্যারি অন। সো হোয়াট এভার ইউ আর স্পিকিং ইজ ডাজন্ট ম্যাটার। আমি একটা কথা সবসময় বলি যে ফর স্পিকিং হাউ মাচ কারেক্টলি ইউ আর স্পিকিং ইজ ডাজন্ট ম্যাটার, বাট হাউ মাচ ইউ আর স্পিকিং দ্যাটস দ্য ম্যাটার। দেখেন আমি কতটুকু সঠিক ইংরেজি বলতেছি এটা কিন্তু ব্যাপার না, বাট কতটুকু ইংরেজি বলতেছি এটা কিন্তু ব্যাপার। এটা খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। দেখেন আপনি একটা ভাষায় কতটুকু সঠিক বলতেছেন এটা কিন্তু ব্যাপার না। কতটুকু বলতেছেন এটা কিন্তু ব্যাপার। আমরা কিন্তু এই জিনিসগুলো যখন ইংলিশ শিখার চেষ্টা করি তখন কিন্তু এগুলো মাথায় নেই না। অ্যান্ড ফিয়ার অফ মেকিং মিস্টেক, এই যে জিনিসটা আমি একটু আগে বলেছি আরকি। এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে অনেক কারণ আছে। এর মধ্যে জাস্ট ২-১ টা কারণ এখানে এড করা হয়েছে। সো লার্নিং এনভায়রনমেন্টস ও পারফরম্যান্স কন্ডিশন। সো লার্নিং এনভায়রনমেন্ট ইস আ ফ্যাক্ট। দেখেন আপনি যেই এনভায়রনমেন্টটাতে শিখতেছেন ওই এনভায়রনমেন্টটা কেমন তার উপরে ডিপেন্ড করে। দেখেন অনেকেই কিন্তু তার পরিবারের মা অথবা বাবা খুব ভালো পর্যায়ে জব করে। তাদের ইংলিশ স্পিকিং খুবই ভালো। সে কিন্তু তার মা-বাবার সাথে প্র্যাকটিস করে ছোটবেলা তার মা-বাবাও তাকে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাকে ইন্সপায়ার করে শিখিয়ে নিচ্ছে। So even before going or before admitting any kind of school, so they learn this language naturally. So এই জন্য environment একটা fact কিন্তু। So performance condition. এখন আপনার পারফরম্যান্স কন্ডিশনের উপরেও কিন্তু আপনার একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। যেটা বললাম যে আপনি ৩ মাস ধরে ট্রাই করতেছেন বাট ইউ ক্যান নট ইমপ্রুভ ইউর স্পিকিং। তো আপনি যখন এই ধৈর্যটা ধরতে না পারবেন, যখন আপনার পারফরম্যান্সটা ভালো হচ্ছে না, তখন কিন্তু আলটিমেটলি এই সাইকোলজিক্যাল ইফেক্ট আপনার মধ্যে পড়ছে। বাট এই জিনিসটা যখন আপনি ওভারকাম করতে পারবেন, আপনি যখন কন্টিনিউ করতে থাকবেন, তখন কিন্তু সো ইট উইল বি মাচ মোর ইজি ফর ইউ ফর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। ওকে, দেন হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর। আমি একটু দ্রুত যাচ্ছি। সো মাইন্ড এন্ড ব্রেইন, আপনার মাইন্ড এবং ব্রেইন গুলো কিভাবে কাজ করে আসলে এগুলো ডিপলি বোঝানোর বিষয়। সো হয়তো আমাদের আরো অনেক স্লাইড আছে, তো এই জন্য খুব বেশি ডিপলি আলোচনা করতে পারবো না। আপনার মাইন্ড আপনি কিভাবে চিন্তা করতেছেন ইংলিশ শিখার ক্ষেত্রে, সো ইটস আ বিগ ফ্যাক্টর। ইফ ইউ ক্যান কনভার্ট ইউর থিঙ্কিং ইনটু বাংলা টু ইংলিশ, সো দ্যাট উইল বি মাচ মোর ইজি ফর ইউর লার্নিং। আমরা কিন্তু অনেকেই হয়তো ইংলিশ শেখার চেষ্টা করি, সো আমরা কখনো ইংলিশে চিন্তা করি না। And which is the most important part for make you to fluent speaker. আপনাকে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টার্ম। যখন আপনি কি বলে ইংলিশে চিন্তা করবেন, সেন্টেন্স প্যাটার্ন গুলো আপনার মাথায় তখন অটোমেটিকলি ঢুকে যাবে। ঠিক আছে? আমরা হয়তো এভাবে চিন্তা করি না। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আমরা অনেক সময় সার্চ করি না এই ল্যাঙ্গুয়েজটা আমি কিভাবে শিখবো, কোন ওয়েতে শিখবো, মানে which is the right way for learning this language. আমরা অনেক সময় চিন্তাই করি না এগুলা। ওই যে বলি যে আমার গ্রামার শিখতে হবে, আমাকে অনেক ওয়ার্ড জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। এইগুলো নিয়ে আমরা পড়ে থাকি। কিন্তু আমাদের প্রচুর লিসেনিং করতে হবে। প্রচুর লিসেনিং করে যে একটা ল্যাঙ্গুয়েজ শেখা যায়, সো এগুলো আমাদের মাথায় নেই। For learning any kind of language, environment is enough. So you can create this environment for learning this language. So did you ever try to create this environment among your friends or family or any other people? Did you try? এইভাবে কিন্তু আমরা চিন্তা করি না। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বা যদি ফ্যামিলিতে কেউ থাকে কথা বলার মতো, ফ্রেন্ড সার্কেল কিন্তু আমরা মিলে কমিউনিকেট করে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারি। সো আর্লি চাইল্ডহুড এডুকেশন, দেখেন আমরা ছোটবেলা থেকে কিভাবে শিখে আসি এটা খুব বড় একটা ফ্যাক্ট, যেটা আমাদের ইফেক্ট পড়তেছে এখন লাইফে। অনেকে অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, আমরা ইংলিশে এখনো কথা বলতে পারতেছি না। বাট দ্য ফ্যাক্ট ইজ এই যে আমরা ছোটবেলা থেকে যেইভাবে শিখে এসেছি, যেই ধরনের এনভায়রনমেন্ট থেকে এসেছি, ইটস আ ফ্যাক্ট। একটা বাচ্চা দেখেন ক্লাস 1-2 এ গিয়ে ইংলিশ বলতে পারে। কারণ তার ছোটবেলা থেকে শিখার ওয়েটা ছিল অন্যরকম। সে তার ফ্যামিলি থেকে শিখেছে বা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছে। ওই জায়গায় তার ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসটা হয়েছে, কিভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে হয় এই কনসেপ্ট গুলো দিয়েছে। তাই না? আমরা কিন্তু এইজন্য এই মানে চাইল্ডহুড এডুকেশন ইজ আ ফ্যাক্ট। অ্যান্ড দ্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, আমি কিন্তু অলরেডি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরে কিছু জিনিস বলেছি। সো মোটিভেশন যেরকম বলছি, সাপোর্টেড হোম লার্নিং এনভায়রনমেন্ট, টিচিং স্ট্র্যাটেজিস, এই দেখেন এরকম আমি অনেক আহ প্রতিষ্ঠানের নাম মেনশন করতে চাচ্ছি না। সো অনেকেই দেখবেন গ্রামাটিক্যালি দে ফোকাসড আ লট। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি যদি রিটেন এন্ড ওরাল, সো হুইচ কাম ফার্স্ট? ওরাল কমিউনিকেশনটা আগে এসেছে না রিটেন কমিউনিকেশনটা আগে এসেছে? সো অ্যারাউন্ড 10,000 ইয়ার্স এগো, যদি বলি যে 10,000
বছর আগে থেকে মোটামুটি হচ্ছে এই কথা বলার প্রচলন শুরু হয়েছে, যদি আমি ভুল না করি, এবং রিটেন ফরম্যাট এসেছে 4000 বছর আগে। দ্যাটস মিন এই 4 থেকে যদি 10 বাদ দিই, আরো 6000 বছর আগে থেকে কিন্তু এই ওরাল কমিউনিকেশন সৃষ্টির পর থেকে চলে আসছে। হ্যাঁ, তখন আমাদের রিটেন ফরম্যাটটা কিন্তু অনেক পরে এসেছে। রিটেন ফরম্যাট কিন্তু আমাদের প্রচুর গ্রামাটিক্যাল এর ইউজ এগুলো, বাট এগুলোর আগেও কিন্তু মানুষ কমিউনিকেশন ওরালি করতো, তখন কিন্তু কোনো রিটেন ফরম্যাট ছিল না। তো আমরা এই জিনিসগুলো এইভাবে ভাবি না, তাই না? তো রিটেনের জন্য আমার গ্রামার দরকার, বাট এই রিটেনের আগে কি কমিউনিকেশন হয় না? বা গ্রামার ছাড়া কি কথা বলা যায় না? রাইট ওয়েতে ইংলিশ বলা যায় না? অবশ্যই যায়। সেগুলো আপনাদেরকে যদি আমি বলতে চাই, সামনে আস্তে, আস্তে বলবো। হয়তোবা আরো অনেক সময়ের দরকার। সো আমি একটু সবাইকে বলবো একটু ধৈর্য ধরে থাকার জন্য। আ দেখেন এই টিচিং স্ট্র্যাটেজিস টিচাররা অনেক সময় ডেভেলপ করে। আপনি একটু টেন্সটা ভালো করে শিখেন, আপনি পার্টস অফ স্পিচটা ভালো করে শিখেন, ওয়ার্ড ভোকাবুলারি শিখেন। তারপর আপনি আস্তে, আস্তে স্পিকিং এ ট্রাই করেন। এই জিনিসগুলা মানে খুবই রং কনসেপ্ট। আপনি স্পিকিং প্র্যাকটিস করেন, আপনি লিসেনিং প্র্যাকটিস করেন, আপনি বলতে, বলতে, শুনতে, শুনতে একসময় এভরিথিং উইল বি কারেক্ট। আস্তে, আস্তে সবকিছু কারেক্ট হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই গ্রামারের দরকার আছে। আপনি যখন রিটেন কমিউনিকেশন করবেন তখন কিন্তু অবশ্যই আপনার গ্রামারের প্রয়োজন আছে। বাট আপনি যখন লিসেনিং করবেন, আপনি যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আল্টিমেটলি এগুলো আপনার ভিতরে আস্তে, আস্তে চলে আসবে ন্যাচারালি। সো যেটা আমি বলতেছিলাম যে ন্যাচারালি এগুলো আস্তে, আস্তে আপনার ভিতরে চলে আসবে। আর এরকম না যেন আমরা ইংলিশের কিছুই জানি না। উই নো almost a lot of grammars, we know so many vocabularies, আমরা অনেক কিছু জানি, বাট এই জিনিসগুলো কিভাবে স্পিকিং এ প্র্যাকটিস করতে হবে না, মানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করি না বিধায় এজন্য আমরা আদৌ কথা বলতে পারি না। আপনি হয়তোবা গ্রামারের পিছনে টাইম ওয়েস্ট করতে পারেন, রুলস এর পিছনে টাইম ওয়েস্ট করতে পারেন, আপনি আপনার জীবন পার করে দিতে পারেন, নো প্রবলেম, বাট ইউ ক্যান নট ডেভেলপ ইউর স্পিকিং স্কিল। কজ আমি আগেই বলেছি লিসেনিং এন্ড স্পিকিং এর মধ্যে একটা কম্বিনেশন, এবং রিটেন এবং রাইটিং এর মধ্যে একটা কম্বিনেশন। এগুলো যদি অনেক ভালোভাবে বোঝাতে চাই আরো সময়ের প্রয়োজন। আমরা নেক্সট why English is the easiest language for you। দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইংলিশটা আপনার জন্য কেন সহজ। সো অ্যাপার্ট ফ্রম এনি আদার ল্যাঙ্গুয়েজেস, অন্য ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনার জন্য কেন সহজ, আমি একটু এক্সাম্পল দিচ্ছি। যদি আমি বলি যে স্যালেও, ভোজু, como Saba, Sabavia, je m'appelle Naim, je suis Zatodio, je suis Bangladesh। আমি যদি কিছু এই যে একটা ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করেছি, আপনি কিন্তু বুঝতেছেন না, তাই না? কিন্তু আমি এই জিনিসটা যদি ইংলিশে বললাম আপনি কিন্তু বুঝতে পারতেন। আমি যেরকম বললাম যে হ্যালো, গুড মর্নিং, দিস ইজ নাইম, আই এম বাংলাদেশি, আই এম এ স্টুডেন্ট, বাট এই জিনিসটা কিন্তু আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বলেছি। আমি কিন্তু বেসিক ফ্রেঞ্চও শিখেছি, সো এই জন্য এটা জাস্ট এক্সাম্পল হিসেবে ইউজ করলাম। যখন আপনি অন্য আরেকটা ল্যাঙ্গুয়েজে যাচ্ছেন, আপনি কিন্তু কিছু বুঝতে পারতেছেন না, কারণ এই ওয়ার্ড গুলো আপনি জানেন না, এই গ্রামাটিক্যালের রুলস গুলো আপনি জানেন না। বাট সো অ্যাপার্ট ফ্রম এনি আদার ল্যাঙ্গুয়েজ, ইউ নো লট অফ থিংস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারণ আপনি ছোট থেকে স্টাডি করেছেন। কিন্তু স্পিকিং এর ক্ষেত্রে আপনি কিভাবে স্পিকিং করবেন, উইচ ওয়াজন্ট দ্য রাইট ওয়ে, এটা রাইট ওয়ে ছিল না। সো দ্যাটস ওয়াই আপনি কিন্তু এটা এখন পারছেন না। এখন এটা রাইট ওয়েতে নিতে হলে আমি যেই ফর্মুলা গুলো বলেছি সেই জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে হয়তো আপনি আর দ্রুত শিখতে পারবেন। কিন্তু আপনি যদি রুলসেই পড়ে থাকেন, গ্রামার নিয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আদৌ আপনি এই এই ফ্লুয়েন্সি, আপনার যে কথা বলার যে ফ্লুয়েন্সি, এই জিনিসটা আসবে না। এবং ইউ ক্যান ট্রাই, আপনি ওইভাবে চেষ্টা করতে পারেন, বাট দ্যাট ইজ টোটালি মানে রং কনসেপ্ট। যদি কেউ আমার এই প্রেক্ষিতে যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের সুযোগ দিব। বাট ওটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা পারফেক্ট ওয়ে না, স্পেশালি ফর স্পিকিং। এই জন্য আমি বলছি যে রিটেন অ্যান্ড রিডিং পার্ট ইজ টোটালি সেপারেট ফ্রম স্পিকিং অ্যান্ড লিসেনিং পার্ট। সো এই জিনিসটা লিসেনিং এবং স্পিকিং ডেভেলপ করতে হলে আপনাকে ভাষা, ইংলিশ ভাষাটা বুঝতে হলে আর হচ্ছে বলতে হলে আপনাকে লিসেনিং এবং স্পিকিংটা ফলো করতে হবে। এবং এটা আমাদের জন্য খুবই ইজি। কেন? আমরা সব ওয়ার্ড জানি। সব ওয়ার্ড বলতে আই মিন কমিউনিকেশন করার জন্য যে ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন সেই ওয়ার্ডগুলো আমরা জানি, আমরা যথেষ্ট রুলস জানি, আমরা অনেক কিছু জানি, আমরা লিখতেও পারি। কিন্তু ওই লেখার জিনিসটাই আমি যদি একজনকে বলি একটা প্রেজেন্টেশন দিতে, এটা সে বলতে পারতেছে না। কারণ কেন? সে রিডিং এবং রাইটিং এর মধ্যে সবসময় অভ্যস্ত ছিল, লিসেনিং এন্ড স্পিকিং এর মধ্যে সে অভ্যস্ত ছিল না বিধায় এই কাজটা সে করতে পারছে না। এই যে দেখেন আমি যেটা বললাম যে ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আমাদের পরিচিত একটা ভাষা, কারণ আমরা ছোটবেলা থেকে শিখেছি, যে রিডিং এবং রাইটিং পার্টগুলো শিখেছি। অ্যাডভান্টেজ অফ আন্ডারস্ট্যান্ডিং, সো while I'm speaking English, you are understanding.
on most of you are understanding, I know. সো দেখেন আপনি কিন্তু বুঝতে পারতেছেন, যেটা আপনার জন্য খুব মানে ভালো একটা অ্যাডভান্টেজ। এবং যেটা আমি একটু আগে ওই ফ্রেঞ্চ টার্মে কয়েকটা জিনিস কয়েকটা বাক্য বলেছি বা আমার নিজের পরিচয় দিয়েছি, সেটা কিন্তু বুঝতে পারেননি, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা কিন্তু খুবই ইজি, বাট দ্য প্রবলেম ইজ ইউ ক্যান নট স্পিক, বাট গিভ সাম টাইম, এভরিথিং উইল বি ওকে। দেখুন তারপরে যে প্রপার নলেজ, আপনার কিন্তু এই সাবজেক্টটা সম্পর্কে এই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে নলেজ আছে, বাট কিরকম দেখেন এই যে যেটা আমি বললাম যে ঘুরে ফিরে আবার একই কথা আসতেছে, আপনি অনেক ওয়ার্ড জানেন, আপনি ইউনো রুলস রেগুলেশন, সো ইউনো এভরিথিং, বাট সো ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইন ইউর স্পিকিং। আপনি যেই রিডিং রাইটিং এর যে জিনিসগুলো জানতেন, সো ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ইউর স্পিকিং। সো আমরা হচ্ছে এই স্লাইড শেষ করে তারপর হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাব। তারপর দেখি আমরা নেক্সট স্লাইডে কি আছে। সো টাইপস অফ কমিউনিকেশন, আমরা যেহেতু কমিউনিকেশন বা ইংলিশ ফ্লুয়েন্সিটা যেহেতু আমরা ডেভেলপ করতে চাচ্ছি, তো আমাদের একটু কমিউনিকেশন সম্পর্কে একটু অবশ্যই নলেজ রাখা প্রয়োজন, আই থিঙ্ক। তো দেখেন টাইপস অফ কমিউনিকেশন, এই জায়গায় দুইটা পার্ট বেসিক্যালি দেওয়া আছে, যে বেসড অন কমিউনিকেশন চ্যানেলস এন্ড দ্য বেসড অন স্টাইল এন্ড পারপাস। সো কমিউনিকেশন চ্যানেলের মধ্যে যেটা হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন একটা পার্ট। সো নন ভার্বালের মধ্যে অনেকগুলো পার্ট আছে যেগুলো এখানে অ্যাড করা হয়নি বা অ্যাড করিনি। non-verbal মধ্যে your gesture, your posture, your eye contact, your body language, so that might be your non-verbal communication. যখন আপনি একজন আই কন্টাক্ট করে কিন্তু একজনের সাথে কমিউনিকেট করতে পারেন, আপনি কিন্তু হাত নাড়িয়ে একজনের সাথে কমিউনিকেট করতে পারেন, আপনি কিন্তু কি বলে ইশারার মাধ্যমে কমিউনিকেশন করতে পারেন। সো ইটস এ পার্ট অফ কমিউনিকেশন এন্ড উইচ ইজ কল্ড নন-ভার্বাল কমিউনিকেশন। তারপর হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আমরা যদি দেখি যে ওরাল কমিউনিকেশন এন্ড রিটেন কমিউনিকেশন। সো ওরাল, আমরা এখন কোন কমিউনিকেশনটা করতেছি কেউ বলতে পারবেন? যেহেতু আমরা সবাই একটা সেমিনারে আছি, কোন কমিউনিকেশনটা করতেছি এখানে বলেন তো যে একজন, কেউ কি বলতে পারবেন? ওরাল কমিউনিকেশন। ওরাল করতেছি, এবং ওরালের মধ্যে হচ্ছে যদি ডিসটেন্স বলি, এই ডিসটেন্সটা হচ্ছে আমরা করছি। দেখেন ভার্বালের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ওরাল। সো রিটেনের মধ্যে দেখেন, সো রিটেন কিন্তু একটা কি বলে লিখিত ফরম্যাট, যেটা আমরা লিখে ইউজ করি, রাইট? এবং ওরালটা হচ্ছে আপনি যখন ওয়ার্ড ইউজ করে কমিউনিকেশন করবেন, এবং অবশ্যই এটা ওরাল, দ্যাটস মিন ইউর আপনার মুখের মাধ্যমে যখন কথা বলবেন, সো দ্যাট ইজ ওরাল কমিউনিকেশন। এন্ড রিটেন ইজ যেটা আমরা লিখিত, যে জিনিসটা আমাদের সবারই নলেজ আছে, তাই এদিকে আর যেতে চাচ্ছি না। সো ওরালের মধ্যে ফেস টু ফেস আছে, ডিস্টেন্স আছে, আমরা এখন যেটা করতেছি। সো ফর্মাল কমিউনিকেশন আছে, ইনফর্মাল কমিউনিকেশন আছে, আরো অনেক ধরনের কমিউনিকেশন আছে, যেরকম যদি বলি আপওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশন, তো এরকম আরো অনেক ধরনের কমিউনিকেশন আছে। সো এটা জাস্ট নলেজ দেওয়ার জন্য। সো দেন উই উইল গো টু দা নেক্সট স্লাইড, সো উইচ ইজ মোস্ট important part for English language. If somebody want to speak smartly, or if somebody want to develop their pronunciation skill as well. So দেখেন আমরা যে ইংলিশটা ইউজ করি নর্মালি, এটা রং বলতে চাচ্ছি না। এখন যদি বলি যে আমার হোম টাউন হচ্ছে গাজীপুর, আমি যদি গাজীপুরের অ্যাকসেন্টে বাংলা বলি, বা হচ্ছে চিটাগং এর লোক আরেক অ্যাকসেন্টে বাংলা বলে, বা ঢাকার মানুষ আরেকভাবে বাংলা বলে, আমি তো কোনোটাকে ভুল বলতে পারবো না। আঞ্চলিকতাকে আমরা তো অস্বীকার করতে পারবো না, তাই না? যেহেতু এটা অঞ্চল ভেদে এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে, বাট বাংলার কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে, তাই না? ওই স্ট্যান্ডটা হচ্ছে যে জায়গায় অ্যাকসেপ্টেবল। এখন তো চিটাগং এর বাংলা তো আপনি খাতায় লিখতে পারবেন না, তাই না? তো বাই দ্য ওয়ে, তো এরকম ইংলিশের কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে। আমরা যেই ইংলিশ অ্যাকসেন্টটা ইউজ করি, এটা কোন ইংলিশ বলেন তো? কোন অ্যাকসেন্ট স্পেশালি? স্যার এশিয়ান। বলতে পারবেন আমরা যে ইংলিশটা ইউজ করি? সরি স্যার এশিয়ান। ওকে, লাইক এশিয়ান অ্যাকসেন্ট, রাইট? সো এই যে বললাম যে এশিয়ান অ্যাকসেন্ট, অনেকে যদি বলি এশিয়ান অ্যাকসেন্ট, তো এই যে দেখেন আমি ওয়ার্ডটা একটু অন্যভাবে উচ্চারণ করলাম, তাই না? সো উইচ ইজ দ্য ম্যাটার অফ প্রোনাউন্সিয়েশন। সো এই পার্টটা হচ্ছে আমাদের সম্পূর্ণ প্রোনাউন্সিয়েশন নিয়ে। যখন আপনি একটু স্পিকিং করতে চাচ্ছেন, সো ইউ ওয়ান্ট টু স্পিক স্মার্টলি, ইউ ওয়ান্ট টু স্পিক মাচ মোর বেটার ওয়ে এন্ড এনি আদার পিপলস, রাইট? So you will get more benefited, I mean you will get more prioritized from any other people. So আপনাকে যখন আপনি স্মার্টলি স্পিকিং করবেন, যখন আপনার প্রোনাউন্সিয়েশন ভালো হবে, তখন অবভিয়াসলি আপনি কিন্তু অন্য থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, তাই না? তো এটাই স্বাভাবিক। যখন 10 জন ইংলিশ বলতে পারে, সো এই 10 জনের মধ্যে যদি আপনি সুন্দর উচ্চারণে সুন্দর একটু অ্যাকসেন্ট ইউজ করে যদি কথা বলতে পারেন, অবভিয়াসলি সো ইউ আর দ্য ডিফারেন্স ফ্রম এনি আদার 10 পিপলস, রাইট? সো ওই 10 জন থেকে আপনি কিন্তু একটু আলাদা তখন।
সো এই নিজেকে একটু আলাদা আইডেন্টিটি করার জন্য বা হচ্ছে একটু পারফেক্টলি শেখার জন্য কিন্তু আমাদের এই প্রনাউন্সিয়েশনটা বেটার করার প্রয়োজন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। সো আমরা যেই এশিয়ান অ্যাকসেন্টটা ইউজ করি, দেখেন এই এশিয়ান সাবকন্টিনেন্টে যদি বলি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তো এরা কিন্তু অলমোস্ট প্রায় একই ফরম্যাটে ইংলিশ বলে অলমোস্ট। যদিও ইংলিশের আপনার ইন্ডিয়াতে অনেকে তাদের হিন্দির প্রচুর টান রয়েছে ইংলিশে, বাট এটা হচ্ছে এশিয়ান অ্যাকসেন্ট, এই এশিয়ান সাবকন্টিনেন্ট আমরা যেটা ইউজ করি। সো হোয়াট ইজ the what is I mean what is the appropriate English, I mean to perfect English, কেউ বলতে পারবেন কোনটা পারফেক্ট ইংলিশ? ওকে, একজন দেখলাম কমেন্টে লিখেছে ব্রিটিশ। সো ব্রিটিশ or American both are acceptable, so there are little bit difference between American accent and British accent. So আইপিএ, এই দেখেন আমরা যে ফোনেটিক্সটা নিয়ে এখন কথা বলবো। সো হোয়াট ইজ ফোনেটিক্স, একজন কি বলতে পারবেন আমার সাথে একটু যদি ইন্টারঅ্যাক্ট করেন? Anyone can say what is phonetics? আচ্ছা, আমি বলছি। Phonetics is the scientific study of production, reception and transmission of your sound speech. That's mean এই যে আমি যখন দেখেন এখন যে কথাটা বলতেছি, এই প্রত্যেকটা কথা কিন্তু কোথাও না কোথাও থেকে উচ্চারিত হচ্ছে, তাই না? আমার কোনোটা মুখ থেকে হচ্ছে, কোনোটা হয়তো বা জিহ্বা ইউজ করে, কোনোটা হয়তো বা কিছু কিছু ওয়ার্ড নাকের সাথে অ্যাড হচ্ছে, মানে নাকের স্বরে আসছে। মানে প্রত্যেকটা ওয়ার্ড কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, কোন জায়গায় স্ট্রেস হচ্ছে কম বেশি, এবং এই যে সাউন্ড গুলা এটা কিভাবে আরেকজনের কাছে পৌঁছাচ্ছে, এই জিনিসটা যদি আমি ইংলিশে বলি, সো উইচ ইজ কল ফোনেটিক্স। ফোনেটিক্স ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ প্রোডাকশন, ট্রান্সমিশন এন্ড রিসিপশন অফ ইউর সাউন্ড স্পিচ। আমি যেই কথাটা বলতেছি, এই সাউন্ডটা কিভাবে প্রডিউস হচ্ছে, এই সাউন্ডটা কিভাবে ট্রান্সমিট হচ্ছে, ঠিক আছে, এবং এই সাউন্ডটা কিভাবে আরেকজন অ্যাকসেপ্ট করছে, সো হুইচ ইজ কল ফোনেটিক্স। এখন ইংলিশের একটা স্ট্যান্ডার্ড হচ্ছে আইপিএ যদি বলি, সো ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। সো এই ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট ইউজ করে যদি আমরা স্পিকিং করি, সো বা যদি এটা ফলো করি, তাহলে আওয়ার ইংলিশ উইল বি মাচ মোর বেটার। লাইক আমাদের যে 100% ব্রিটিশ আর আমেরিকানদের মতো হতে হবে, নট লাইক দ্যাট। সো ওয়াই কান্ট উই ট্রাই, আমরা কি মানে কেন চেষ্টা করতে পারি না, তাই না? আমরা অবশ্যই চেষ্টা করব। সো যতটুকু যাওয়া যায়, হয়তো বা ওই এনভায়রনমেন্টে থাকলে আমরা ইজিলি শিখতে পারবো, বাট এনভায়রনমেন্টে না থাকলেও তো এটা শেখার অনেক ওয়ে আছে। সো ইউ হ্যাভ নাও উই আর লিভিং ইন দ্য এজ অফ সায়েন্স, রাইট? সো you can get so many available video on YouTube or Google, or what kind of information you need, you just get it from online, right? তো ওই ইনফরমেশন গুলো কালেক্ট করে বা হচ্ছে আপনি প্র্যাকটিস করলে, আপনি যদি একটা মেন্টরকে ফলো করেন, আপনাকে যে কারেকশন করে দিবে, সো এই ওয়ে করলে 70 to 80%, 90% আপনার প্রনাউন্সিয়েশন স্কিল তাদের মধ্যে ডেভেলপ করা সম্ভব, যদি আপনার ওই প্যাশনটা থাকে, যদি ওই প্যাশনটা আপনার মধ্যে কাজ করে। আমি বলবো না যে 100 out of 100 হবে, বাট এটা অ্যাকসেপ্ট ওদের দেশে না থাকলে কিন্তু হবে না। এখন আপনি চিটাগাং এর ল্যাঙ্গুয়েজে যদি কথা বলতে যান, আপনি চিটাগাং যদি 2-4-5 বছর থাকেন, তাদের সাথে মিশেন, তাহলে কিন্তু আস্তে আস্তে ওই ডেভেলপটা ওদের মতো অলমোস্ট হয়ে যাবে। বাট আপনি যদি ঢাকায় থেকে বলেন চিটাগাং অ্যাকসেন্ট কথা বলবেন, এটা কিন্তু ইম্পসিবল না, বাট অনেক ফলো করতে হবে, তাদের মতো অনেকটা হবে, বাট একদম 100 out of 100 যে হবে বিষয়টা এরকম না। সো ইংলিশটা হচ্ছে লাইক এরকম। সো এখন আমরা যে এশিয়ান ইংলিশটা ইউজ করি, দেখেন এর মধ্যে বেশ কিছু কারণ রয়েছে। কারণ এশিয়া এবং ব্রিটিশ অনেক দূরে, তাই না? ব্রিটিশ আর এশিয়া সাবকন্টিনেন্ট কিন্তু দূরে। এখন হচ্ছে আপনি যখন একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে গেলে, আপনার উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনার বাচন ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যখন একটা দেশ থেকে একটা দেশে, একটা উপমহাদেশ থেকে আরেকটা উপমহাদেশে যাচ্ছে, তখন কিন্তু অবভিয়াসলি এটা আস্তে আস্তে এমনিতেই চেঞ্জ হয়ে যায়, এবং হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এখন তাদের ভয়েস একরকম, এই যে ভয়েস, বডি স্ট্রাকচার, এই জিনিসগুলো বিভিন্ন ফ্যাক্টরের জন্য প্রভাবিত হয়, তাই না? আমরা দেখেন এশিয়ানরা দেখতে একরকম, আমেরিকান ব্রিটিশরা দেখতে আরেক রকম, বা চাইনিজ জাপানিজরা দেখতে একরকম। এগুলা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। যাই ওগুলো আমি বলতে চাচ্ছি না, তাহলে আরো অনেক সময় নেওয়া হয়ে যাবে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রপার আইপিএ ফলো করে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের স্পিকিং, আই মিন প্রনাউন্সিয়েশন অনেকটা ডেভেলপ করা সম্ভব, পসিবল। এখন আইপিএ কি অনেকে আমরা জানি, উই নো অনলি 26 লেটার্স, আমরা অনেকেই জানি শুধুমাত্র 26টা লেটার্স বা অ্যালফাবেট যদি বলি, আমরা কিন্তু ওগুলো ফলো করে ইংলিশ ওয়ার্ড উচ্চারণ করি, সবকিছু করি, তাই না? বাট
ওইটা যদি আমরা ফরেনারদের মতো করতে চাই, সো ইংলিশ হ্যাজ মোর 44 সাউন্ডস এন্ড মোস্ট অফ উই ডোন্ট নো অ্যাবাউট দিস। আমরা অনেকেই হয়তো এটা সম্পর্কে জানি না। এখন আপনার ওই অ্যালফাবেট গুলো কিভাবে উচ্চারিত হবে এটাও কিন্তু ডিফাইন করে এই 44 সাউন্ডস। এখন যদি আপনি সাউন্ডস গুলো প্রপারলি না শিখেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রনাউন্সিয়েশন স্কিলটা কিন্তু ডেভেলপ করতে পারবেন না। এখন এই 44 সাউন্ড যদি আমরা প্রপারলি শিখি এবং যদি তারপর যদি 26 অ্যালফাবেট যদি কারেক্টলি আমরা জানি, এবং এই ওয়ার্ড গুলো কিভাবে এই অ্যালফাবেট গুলো কিভাবে একটা ওয়ার্ডে উচ্চারণের সময় অ্যাপ্লাই হয়, কোন কোন রুলস উচ্চারণের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, তো যখন আমরা এগুলো জানবো, প্র্যাকটিস করবো, তো তখন কিন্তু আমাদের আলটিমেটলি প্রনাউন্সিয়েশন স্কিলটা অনেক ডেভেলপ হয়ে যাবে। তো গ্রামার যেরকম একটা পার্ট, জাস্ট এই জিনিসটা মাথায় রাখেন যে গ্রামার যেরকম ইংলিশের একটা পার্ট, উচ্চারণের এরকম একটা পার্ট হচ্ছে ফনেটিক্স। হ্যাঁ, সো ইটস আ গ্রামার অফ ইউর প্রনাউন্সিয়েশন। সো এটা বলতে পারি যে আমরা ফনেটিক্সটা হচ্ছে আপনার উচ্চারণের যে ব্যাকরণ সেটা। ওকে, এখন কেউ কি ইংলিশ যেই 26 অ্যালফাবেট আছে এর মধ্যে কি আমরা কি সবাই আছি যারা ইংলিশের 26 অ্যালফাবেট উই ক্যান প্রনাউন্স কারেক্টলি? দেখেন, আমরা যখন একটা ওয়ার্ড উচ্চারণ করি, আমরা কিন্তু এই এ বি সি ডি এইভাবে কিন্তু এই ওয়ার্ড গুলো অ্যালফাবেট গুলো অ্যাপ্লাই করে, এই অ্যালফাবেট গুলো অ্যাপ্লাই করেই কিন্তু একটা ওয়ার্ড উচ্চারণ করি। যখন বলতেছি এ বি এল ই, তখন কিন্তু বলতেছি অ্যাপল। হ্যাঁ, তাহলে আমি কি ফলো করে উচ্চারণ করছি? আমি অ্যালফাবেট ফলো করে উচ্চারণ করছি। বাট এই অ্যালফাবেটের যদি সঠিক উচ্চারণগুলো আপনি না জানেন, এবং এই অ্যালফাবেট গুলো কিভাবে উচ্চারিত হয়, এবং এই অ্যালফাবেটের আগে কিন্তু সাউন্ডস, হ্যাঁ, সাউন্ড কিভাবে উচ্চারণ হয় এবং এটা সম্পর্কে যদি নলেজ না থাকে, তাহলে কিন্তু আমরা এই উচ্চারণগুলো করতে পারবো না। এখন দেখেন, এই যে আমি বললাম যে এ বি এল ই, আমরা বলতেছি এবল, বাট ব্রিটিশ or আমেরিকান দে আর জাস্ট প্রনাউন্স ইট লাইক এবল। সো আই এম এবল টু ডু দিস ওয়ার্ক, রাইট? সো এক জায়গায় তারা স্ট্রেস দিচ্ছে, একটু রিদমে যাচ্ছে, একটু নামছে, আরেক জায়গায় যে আবার স্ট্রেস দিচ্ছে, কেন এগুলো, তাই না? এগুলো তো আসলে একদিনে আলোচনা করার বিষয় না, জাস্ট আমি হালকা বলে যাচ্ছি। সো আমি কি বললাম যে এই বল, রাইট? কারণ এই যে এই বল বলতেছি, আমরা এবল বলতেছি, কারণ কেন? আমরা কিন্তু এই উচ্চারণটা সঠিকভাবে জানি না। এর উচ্চারণ কিন্তু এই, রাইট? এটা কিন্তু অ্যালফাবেটের কারেক্ট প্রনাউন্সিয়েশন হচ্ছে এই, এ আমরা যেটাকে বলতেছি। এরকম আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা হচ্ছে রং প্রনাউন্স করে থাকি। যেরকম বলি যে আমরা টি বলি, পি বলি, বা কিউ বলি, কে বলি, তাই না? এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা রং প্রনাউন্স করে থাকি, যেগুলো হবে লাইক টি, ফি, খেই, কিউ। সো এই যখন এই ওয়ার্ড গুলো যখন একটা বারবার শুধু ওয়ার্ড বলে ফেলছি, এই অ্যালফাবেট গুলো যখন একটা ওয়ার্ডে অ্যাপ্লাই হয়, তখন কিন্তু আলটিমেটলি এই ওয়ার্ডের উচ্চারণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ আমরা কিন্তু ওই আগের যেই অ্যালফাবেট আমরা যেভাবে উচ্চারণ করতাম, আমরা যেভাবে শিখে এসেছি ছোটবেলা থেকে, স্কুলে যেভাবে আমাদের শেখানো হয়েছে, ওইভাবেই কিন্তু আমরা উচ্চারণ করেছি। সো দ্যাটস ওয়াই উই ক্যান নট চেঞ্জ আওয়ার হ্যাবিট। আমরা কিন্তু এই কারণে আমরা আমাদের হ্যাবিটটা চেঞ্জ করতে পারি না। সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর হ্যাবিট, আপনাকে কিন্তু একটা, আপনি যদি আপনার অভ্যাস 10 বছর, 15 বছর বা 20 বছরের যে একটা হ্যাবিট, সো ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস হ্যাবিট, সো ইউ ক্যান নট চেঞ্জ দিস ওভারনাইট। আপনি কিন্তু এটা রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। সো ইট উইল টেক সাম টাইম। এটা কিন্তু একটা কিছু সময় নেবে আপনার কাছ থেকে, এবং আপনাকে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে, কিছু রুলস রেগুলেশন ফলো করে, এবং প্রপার কি বলে গাইডলাইনের মাধ্যমে, প্রপার প্র্যাকটিসের মাধ্যমে, তখন কিন্তু আপনাকে এটা সামনে সামনে আস্তে আস্তে আগাতে হবে। বাট এই শিখার আগে, এগুলো শিখার আগে আমাদের কিন্তু ফার্স্টলি জানতে হবে 44 সাউন্ডস অ্যাপ্রোপ্রিয়েটলি উচ্চারণ করা। হ্যাঁ, যেরকম আমি যদি বলি যে আমি একটু উচ্চারণ করি, জাস্ট আপনারা চাইলে কিন্তু আমার সাথে প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, যেরকম ফার্স্টে আছে পি এর মতো, আমি একটু ক্লিয়ার করে নেই যে পি এর মতো, বি এর মতো আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু অ্যালফাবেট না, এগুলো হচ্ছে ইংলিশের যে 44 সাউন্ডস আছে, এই সাউন্ডস গুলো। হ্যাঁ, যেরকম এই সাউন্ডসটা হচ্ছে কনসোনেন্টে আমরা যাচ্ছি। ফার্স্টে এই জায়গায় হচ্ছে ভাওয়াল দেওয়া আছে, ভাওয়ালের মধ্যে পার্ট আছে, আবার আমি জাস্ট কনসোনেন্ট দিয়ে শুরু করতে যাচ্ছি। যেরকম পি দিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ফি, ঠিক আছে? আমরা অ্যালফাবেটে যখন উচ্চারণ করি তখন কি হবে? ফি। বাট আমরা এখন কিন্তু অ্যালফাবেট উচ্চারণ করছি না, এখন আমরা কি করতেছি? সাউন্ড উচ্চারণ করতেছি। এখন যখন সাউন্ড উচ্চারণ করবো, এই সাউন্ড গুলো কিরকম আমরা একটু শুনি আগে। হয়তোবা অনেকের কাছে পরিচিত হতে পারে, অনেকের কাছে হচ্ছে অপরিচিত হতে পারে, হয়তোবা অনেকে জানতেন না। যেরকম লাইক ফ,
এই যে পি এর মতো যেটা দেখতে এটা হচ্ছে খ, তারপরে যেটা বি এর মতো দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব, তারপর ঠ, ড, ঠিক আছে। এই তারপরে টি, তারপর আরেকটা হচ্ছে এস এর মতো দেখতে, হ্যাঁ দেখছেন দুটো একসাথে যেটা, ওটা হচ্ছে ছ। এই দেখেন এই যে ছ সাউন্ডটা, হ্যাঁ যখন এই ছ সাউন্ডটা আমি উচ্চারণ করতেছি তখন কিন্তু আমি লাইক চ বলতেছি না আবার স বলতেছি না, দুইটার মাঝামাঝি কম্বিনেশন একটা সাউন্ড। তারপর যদি বলি জ, জ, হ্যাঁ আমি কিন্তু এটা জ বলতেছি না আবার কি বলে যা বলতেছি না, দুইটার মাঝামাঝি জ, এটার কম্বিনেশনে, হ্যাঁ এরকম অনেক আছে। খ, এই যে যেটা হচ্ছে আপনার কে দেখতে পাচ্ছেন খ, তারপর জি এর মতো যেটা ওটা হচ্ছে গ, তারপরে এফ এর মতো যেটা দেখতে পাচ্ছেন জাস্ট একটা বাতাস বের হবে লাইক ফ, ফ, তারপরে ভি এর মতো যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইক ভ। তাহলে এই দেখেন এই যে সাউন্ড গুলো আছে আমি সব যদি ডিটেলসে যেতে চাই সো ইট উইল টেক লং টাইম, সো জাস্ট একটা বেসিক দেওয়ার জন্য একটু ফাস্টলি যাচ্ছি। এরকম ফ, ব, ছ, ড, খ, গ, ফ, ভ, ফ, ভ, ছ, জ, স, জ, শ, ঝ, ম, ন, ল, র, হ, য়, ও। এই যে সাউন্ড গুলো যে উচ্চারণ করলাম দেখেন হয়তো বা যারা একদমই নতুন তাদের কাছে একটু ডিফারেন্ট মনে হতে পারে। এই সাউন্ড গুলো ফলো করে কিন্তু নেটিভরা সব ওয়ার্ড সব সেন্টেন্স তারা উচ্চারণ করে থাকে, এবং অবভিয়াসলি এর ভিতরে অনেক রুলস রেগুলেশনের বিষয় আছে এটা। সো আফটার লার্নিং সাউন্ডস দেন উইল গো টু রুলস রেগুলেশন। এখন যদি আমরা রুলস রেগুলেশনে যাই, সাউন্ড কি সেটাই জানি না, কোন সাউন্ডের প্রভাবে কোন সাউন্ড প্রভাবিত হয়, কোনটার পরে কি হয় সেটা তো আমরা বুঝতে পারবো না, তাই না? কারণ তাদের কথা কোথাও কোথাও খুব বেশি তারা স্ট্রেস দিচ্ছে, কোথাও স্ট্রেস হচ্ছে না, কিছু কিছু কথা তাদের মুখের ভিতরে থেকে যাচ্ছে, এটা কিন্তু এই সাউন্ডের ভিতরেই এক একটা সাউন্ডের উপর এক একটা রুলস এরকম আছে অনেক। যখন আমরা এগুলো সাউন্ড গুলো প্রপারলি জানবো তখন কিন্তু যখন আমরা রুলসে যাব তখন কিন্তু আলটিমেটলি সো দ্যাট উইল বি মাচ মোর ইজি ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ ওয়েল। তখন কিন্তু বিদেশিদের ভাষা বোঝার জন্য আমাদের কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। যখন এশিয়ান সাবকন্টিনেন্টে কেউ কথা বলে তখন কিন্তু আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি ম্যাক্সিমাম ইংলিশ, বাট যখন একটা লাইক ব্রিটিশ আর আমেরিকান যখন কথা বলে তখন কিন্তু তাদের কথাগুলো ক্যাচ করতে আমাদের অনেক টাফ হয়ে যায়। কেন টাফ হয়ে যায়? আমরা হচ্ছে এই ধরনের প্রনাউন্সিয়েশনের সাথে অভ্যস্ত না। দেখেন আমি যখন যদি বলি যে a big brown fox jumps over the lazy dog, সো কি বললাম দেখেন একটা জায়গায় আপস হচ্ছে ডাউন হচ্ছে উচ্চারণ কেমন হচ্ছে বুঝতে পারি না। It was a joy for John and the German boys to cross the large bridge before entering their village, right? So তাদের যায় তখন কিন্তু এটা আলটিমেটলি বোঝার জন্য টাফ হয়ে যায়। তো এইভাবে কেন যায়, কি কি কারণে যায়, এটা যখন আমরা স্টাডি করবো প্রপারলি তখন কিন্তু আমরা আলটিমেটলি বুঝতে পারবো। এই যে আরো দেখেন 20 ভাওয়াল সাউন্ড আছে, এই ভাওয়াল সাউন্ডের কারণেও কিন্তু অনেক উচ্চারণ চেঞ্জ হয়ে যায়। সো যেটার এক্সাম্পল দিতে গেলে আমার অনেক সময় লাগবে। সো আমরা হয়তো আস্তে আস্তে সামনে সেমিনার করব যে পার্টিকুলার ভাওয়াল সাউন্ড নিয়ে বা কনসোনেন্ট সাউন্ড নিয়ে। তো দেখি সামনে কি করা যায়, তখন হয়তো আমরা আরো আরেকটু ব্রিফলি জানবো। তো আমি জাস্ট এখন লাস্ট স্লাইডে চলে যাব। সো আমি একটু জাস্ট সাকসেস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সরি সাকসেস হচ্ছে লাস্ট স্লাইড, এটার আগের যেই ফ ঠ খ নিয়ে যে কথা বললাম এটার কিন্তু একটা স্লাইড রয়েছে। তো এই ফ ঠ খ অনেক সময় লাইক অনেক সময় ফ ঠ খ এর মতো না হয়ে লাইক প ট ক এর মতো হয়। যেহেতু ফনেটিক্স নিয়ে কথা বললাম জাস্ট এই একটা অ্যাসপিরেশন সাউন্ডের রুলস নিয়ে জাস্ট বলছি একটু। সো এই ফ ঠ খ, সো এভরিওয়্যার দ্যাট উইল নট বি অ্যাসপিরেটেড। সো এখন এই যে অ্যাসপিরেটেড কি এটা যদি না জানি তাহলে আমি বুঝবো কিভাবে কোথায় অ্যাসপিরেটেড হবে কোথায় হবে না? So before I have to learn what is aspiration and where it will be aspirated and where it will not be aspirated. So aspiration is the action of pronouncing with হ সাউন্ড, রাইট? এই যে রুলসে গেলে এই জন্য অনেক কিছু বুঝবেন না, কারণ হচ্ছে এই রুলসের আগে হচ্ছে আমাদের সাউন্ড শিখতে হবে। এই হ সাউন্ডের যখন আধিক্য এই তিনটা সাউন্ডে সবচেয়ে বেশি থাকে, দ্যাটস ওয়াই দিস থ্রি সাউন্ডস কল অ্যাসপিরেটেড সাউন্ড। হ্যাঁ যখন ফ বলতেছি মুখ থেকে জোরে একটা বাতাস বের করে স্ট্রেস দিচ্ছি লাইক ফ ঠ খ। ইংলিশে অন্য কোনো সাউন্ডে হচ্ছে এত স্ট্রেস দিতে হয় না, এই তিনটা সাউন্ডে যে স্ট্রেস দিতে হয়। এখন সব সময় যদি আমরা যদি বলি ফ দিয়ে লাইক সবই যদি ফ এর মতো উচ্চারণ করি, সো দ্যাট উইল বি রং। আমি যদি কিরকম একটি এক্সাম্পল দেই যে লাইক কি বলে স্পিক, স্পোকেন,
এই যে যদি আমি ফ দিয়ে বলি যে স্পিক অর স্পোকেন, এগুলাও কিন্তু রং হবে। কেন রং হবে? কারণ হচ্ছে আমাদের এই যে রুলসটা হচ্ছে এই ফ ঠ খ সাউন্ডের পরবর্তী সাউন্ড যদি আপনার কি বলে স সাউন্ড থাকে, that will not be aspirated, so তখন এটা aspirated হবে না। তখন is like just simple spoken, not spoken, not speak, like speak normally, কারণ এই ফ ঠ খ যদি সাউন্ডের পরবর্তীতেই থাকে তখন এগুলো অ্যাসপারেটেড হয় না। হ্যাঁ, তখন এই যে যেরকম স্পোকেন এস পি, তাই না, একটা দিয়ে এই ফি সাউন্ড দিয়ে যেরকম বললাম, তারপরে যদি আমি ঠয়ের দিকে তাকাই, যেরকম আমরা অনেক সময় বলি যে স্টুডেন্ট, অনেকে এই যে ঠ হবে দেখে সব জায়গায় বলি স্টুডেন্ট, এই যে এস এর পর কিন্তু ট আছে, দ্যাটস উইল বি লাইক সিম্পল, দ্যাট উইল নট বি অ্যাসপারেটেড লাইক স্টুডেন্ট। হ্যাঁ, তারপর যদি খ সাউন্ডের দিকে তাকাই, সো আমরা অনেক সময় বলি যে স্কুল, বাট দ্যাট উইল বি স্কুল লাইক নর্মাল। সো এটা কোথায় কোথায় স্ট্রেস হয় না, যেরকম সাউন্ডের পরে যদি এই ছ খ পাই তখন কিন্তু এটা অ্যাসপারেট হচ্ছে না। এবং so if we got these three sounds in the end of the word, so that will not be aspirated as well. তখন দেখবেন ব্রিটিশ বা আমেরিকান যখন কথা বলে, যখন ওয়ার্ডের শেষে এই ফ ঠ খ গুলা থাকে, তখন কিন্তু লাইক তারা এগুলো লাইটলি উচ্চারণ করে, লাইক খ ছ খ, এইভাবে তারা স্ট্রেস দেয় না। সো এগুলো একটু অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, যারা বিগিনিং একদম তারা হয়তো বা একটু বুঝতে টাফ হবে। সো এই জন্য আমরা হয়তো বা সামনে আরো সেশন অ্যারেঞ্জ করবো আস্তে আস্তে ডিপলি জানার জন্য। এখন আমরা হচ্ছে লাস্ট স্লাইডে চলে যাব, সো উইচ ইজ কল সাকসেস। এখন সাকসেসের জন্য, সো ইউ ক্যান রিলেট ইট উইথ এনিথিং লাইক ইউর প্রফেশনাল লাইফ অর ইউর স্টুডেন্ট লাইফ অর হোয়াট এভার গোল ইউ হ্যাভ টেকেন। আপনি যে গোলটা নিয়েছেন, এই গোলটা আপনি লাইক কমপ্লিট করার জন্য আপনি যে স্টেজগুলো ফলো করতে হবে। ফর এক্সাম্পল, এখন যদি আপনার গোল বা টার্গেট বলি, সো আপনি একজন ভালো স্পিকার হবেন, সো ইউ উইল স্পিক অ্যাজ লাইক আ নেটিভ স্পিকার অর ইউ উইল ডেভেলপ ইউর প্রনাউন্সিয়েশন স্কিল। তখন কিন্তু আপনি এই জিনিসটাতে সাকসেস হতে হলে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। লাইক ফার্স্ট ইউ হ্যাভ টু ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফিক্সড আপ আ গোল। সো ফার্স্ট সি ইউর গোল, আপনি কি গোলটা আলটিমেটলি নিয়েছেন, এই গোলটাকে আপনি ছোট ছোট পার্টে ভাগ করেন, লাইক ভিজন, মিশন, আপনার নেক্সট 3 মাসের মিশন কি বা 1 বছরের ভিশন কি, আপনার আলটিমেটলি একদম গোলে তখন পৌঁছাবেন আস্তে আস্তে। এবং এই গোলে আপনাকে যেতে হলে obviously you will find so many problems, or you have to face so many obstacles, so just try to identify or try to understand your problem. So for reaching your goal, so inside you face so many problems and so many obstacles, just try to understand. আপনি এই গোলটা ফিক্সড করলেন, আপনি এখন অনেক কিন্তু অবস্টিকল ফেস করবেন, রাইট? আপনি যেরকম যদি বলি যে আপনি ইংলিশে ভালো স্পিকার হতে চাচ্ছেন, আপনি অনেক ধরনের কিন্তু অবস্টিকল ফেস করবেন। ইফ আপনি যদি জাস্ট বিগিনিং যদি করে থাকেন, যে ইফ ইউ আর আ বিগিনার, সো ইউ ওয়ান্ট টু লার্ন, সো ইউ উইল ফেস সো মেনি অবস্টাকল। এই অবস্টাকল গুলো আপনাকে আস্তে আস্তে ওভারকাম করতে হবে। এবং ওভারকাম করার জন্য আপনাকে সবার ফার্স্ট যে কাজটা হচ্ছে, আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে বেসিক্যালি হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইউ আর ফেসিং। যদি আইডেন্টিফাই না করতে পারেন, সো দ্যাট উইল বি মাচ মোর টাফ। সো আইডেন্টিফাই করতে হবে আপনি কি ধরনের প্রবলেম ফেস করতেছেন আলটিমেটলি। তারপর আমরা যদি একটু জাস্ট নেক্সট পয়েন্টটা দেখি একটু খেয়াল করে, তাহলে কি ক্রিয়েট পজিটিভ মেন্টাল পিকচার। সো আপনি যখন প্রবলেমগুলো ফেস করবেন, এই প্রবলেমগুলো ফেস করার ক্ষেত্রে আপনি অনেক সময় হয়তোবা ইতিবাচক মন মানসিকতা আপনার নাও আসতে পারে, অনেক নেগেটিভ হয়ে যেতে পারে। যেটা আমি একদম শুরুতে বলতেছিলাম, আপনি 2 মাস 3 মাস সময় দিয়েছেন, ইউ আর নট ডেভেলপিং ইন ইউর ফ্লুয়েন্সি, ইউ আর নট ডেভেলপিং ইন ইউর প্রনাউন্সিয়েশন স্কিল। সো আমি যেটা আগেই বলেছি যে ইউ ক্যান নট বি আ ফ্লুয়েন্ট স্পিকার ওভারনাইট। আপনি কিন্তু একটা রাতারাতি স্পিকার হতে পারবেন না। কারণ কেন? সো ইউ হ্যাভ লার্ন ইউর ওন মাদার টাং আফটার স্পেন্ডিং 3 to 4 years or more than 3 to 5 years। কেউ একটু আগে শিখে, কেউ একটু পরে শিখে। সো আপনি কিন্তু আপনার নিজের মাতৃভাষা শিখতে কিন্তু এই সময়টা নিয়েছেন, বাট সো ইউ হ্যাভ টু গিভ দ্যাট টাইম। আপনাকে ওই প্যাশনটা ধরতে হবে, ওই প্যাশনটা কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। সো ইউ হ্যাভ টু বি প্যাশনেট। আপনি কিন্তু ধৈর্যটা ধরতে হবে, এবং ওই ধৈর্য ধরে আপনি ইতিবাচক মন মানসিকতা তৈরি করতে হবে। সো ইতিবাচক মন মানসিকতা তৈরি করার পর ক্লিয়ার ইউর মাইন্ড অ্যান্ড সেলফ ডাউট। এই জিনিসটা আমাদের অনেক সময় চলে আসে,
যে আত্মসংশয় আমাদের মধ্যে কাজ করে, যে whether I can do it or I cannot do it. Sometimes I think I cannot do it. That's not possible for me. আমি এটা পারবো না, আমার দ্বারা সম্ভব না। অনেক সময় আমাদের মধ্যে চলে আসে, তাই না? একটা জিনিস আমি পরিশ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, যখন এটাতে আমি আউটপুট পাচ্ছি না, সো তখন কিন্তু এই নেতিবাচক মন মানসিকতা অনেক সময় চলে আসে। So that's why you have to clear your mind and self doubt. So you have to think like this way, or you have to take it as a positive way. Yes, I'm learning a language, so it will take time, it will take some time. So এই ধৈর্যটা আপনাকে ধরতে হবে এবং এই মাইন্ডটা আপনার ক্লিয়ার রাখতে হবে এবং এই সেলফ ডাউট গুলো দূর করতে হবে। So embrace the challenge. So obviously it's a challenge for you while you are going to learning a new language. So whenever you are trying to learning a new language, that's a new, obviously there's a new challenge for you. So এটা আপনার জন্য একটা নতুন কিন্তু চ্যালেঞ্জ, তাই না? এই চ্যালেঞ্জটা আপনাকে এমব্রেস করতে হবে। সো এই চ্যালেঞ্জটাকে যখন আপনি এমব্রেস করতে পারবেন, তখন অবভিয়াসলি ইউ হ্যাভ টু স্টে অন ট্র্যাক। আপনি এই ট্র্যাকে থেকেই কিন্তু এই গোলটা আপনার ফুলফিল করতে হবে। আপনি গোল সেট করলেন, আপনি আপনার প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে পারলেন। সো ক্রিয়েট আ পজিটিভ মেন্টাল পিকচার, আপনি একটা ইতিবাচক মন মানসিকতা তৈরি করলেন, আপনি আপনার মাইন্ডটা ক্লিয়ার রাখলেন, সেলফ ডাউট গুলো দ্যার ইজ নো প্রবলেম। সো you have taken it as a challenge. So, but if you don't stay on your track, then you cannot go to the final destination. আপনি কিন্তু এই ফাইনাল ডেস্টিনেশনটাতে যেতে পারবেন না। And the finally, just you can show the world, yes, you can do it, you can achieve it, right? এখন দেখেন, আমি জাস্ট আমার সম্পর্কে একটু বলতে যাচ্ছি, লাইক I will just take 5 minutes, 5 to 6 minutes. আমি যখন ইংলিশ শিখেছি, সো আফটার মাই ইন্টারমিডিয়েট, সো আই হ্যাভ স্টার্টেড মাই ইংলিশ জার্নি। সো অনেকেই যখন আমার ইংলিশ শুনে বা ক্যাচ করে, যখন কারোর সাথে কমিউনিকেট হয়, সো পিপলস থিংস আই এম ফ্রম আই ইংলিশ মিডিয়াম অর ইংলিশ ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, অনেকেই বলে। সো বাট বিলিভ মি অর নট, সো এই ইংলিশ শেখাটা আমার জন্য একটা জেদ ছিল। সো আফটার ইন্টারমিডিয়েট, সো ওয়েন মাই রেজাল্ট ওয়াজ পাবলিশড, সো আমার এইচএসসি তে সবচেয়ে লোয়েস্ট মার্ক ছিল ইংলিশে। সো আফটার দ্যাট আই হ্যাভ টেকেন আ চ্যালেঞ্জ। সো ইংলিশ কি আছে এটা আমি দেখতে চাচ্ছি। সো আফটার দ্যাট আমি কোথাও ভর্তি হইনি 1 বছর, শুধু গ্যাপ দিয়েছি ইংলিশ শেখার জন্য। শুধুমাত্র ইংলিশ শেখার জন্য 1 বছর আমি গ্যাপ দিয়েছি, ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি তখন। সো দেখেন, আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, কিন্তু আমার যে ইচ্ছাটা ছিল, বিলিভ মি অর নট, আমার কাছে এরকম মনে হতো আমি মানে এটা আমার মধ্যে এরকম একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে, আমার তো না করলে ভালো লাগতো না, কারণ আমি এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সো এট এনি হাউ আই উইল লার্ন, জাস্ট বিলিভ। যখন কেউ ফ্লুয়েন্টলি আমার সামনে কথা বলতো, I couldn't understand. Just believe me or not, I'm telling the truth. আমি সত্যিটা বলতেছি। সো আমি কিন্তু ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমি আজ এই পর্যন্ত আমার নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টা, and obviously I had some mentors as well. আমারও কিছু মেন্টরস ছিল যারা আমাকে দিক নির্দেশনা দিয়েছিল। আমি তাদের দিক নির্দেশনাগুলো তখন ফলো করে I had practiced a lot. Just believe me or not, আমি জাস্ট একটা কথা বলছি, আমার এই ইংলিশ ফ্লুয়েন্সি বলেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে শেখানোর যে ইন্সপিরেশন, এগুলো কিন্তু আমার প্যাশন থেকে আস্তে আস্তে এসেছে এবং আই হ্যাভ লিসেন আ লট। আপনি যদি বলেন যে আমি শুধুমাত্র লিসেনিং এবং হচ্ছে প্র্যাকটিস মাধ্যমে এবং একটা গাইডলাইনের মাধ্যমে আমি আমার ইংলিশকে নিয়ে এসেছি এই পর্যায়ে, এবং অবভিয়াসলি আমি প্রতিনিয়ত এখন ইংলিশ নিয়ে স্টাডি করি। আমি যদি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের না, আমি যেটাই বললাম যে আই হ্যাভ ইন্টারেস্ট অন দ্যাট ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজটাতে আমার প্রচুর ইন্টারেস্ট আছে, আমার প্যাশন কাজ করে। সো এভরিডে আমার যদি মানে এরকম মনে হয় যে আমি যদি ইংলিশ কিছু না কিছু যদি নতুন একটা শিখতে না পারি, আমার ভালো লাগে না। সো এই প্যাশনটা যদি, ইফ ইউ ক্যান ক্রিয়েট দিস প্যাশন, আপনি যদি প্যাশনটা তৈরি করতে পারেন, আপনার আর কিছু প্রয়োজন নেই।